আমরা মেয়েরা সব জায়গাতেই অবহেলিত। কোনো কিছু হলেই সবাই শুধু মেয়েদের দিকেই আঙুল তাক করে, ছেলেদের দিকে তাক করে না। একটা সংসারে বাচ্চা বেশি হলে সবাই শুধুমাত্র মেয়েদেরকেই দোষ দেয়, ছেলেদেরকে কেউ দোষ দেয় না। ছেলেদের দোষ কেউ দেখেই না। মাঝে মধ্যে না অনেক কিছু না জানিয়ে করতে ভালো লাগে, না জানিয়ে করতে, না জানিয়ে খেতে অনেক ভালো লাগে। একটা শান্তি পাওয়া যায়। আসলে যে যেমন তার সাথে সেরকম ব্যবহার করতে হয়, যে যেমন তার সাথে সেভাবে ট্রিট করতে হয়। গত ব্লগের পরে তোমরা অনেকেই বলেছো আমাকে ডাক্তার দেখাতে, ইমিডিয়েট ডাক্তার দেখাতে। এই সমস্যা অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি চাইলেও সারার পড়ার আগ্রহটাকে ইগনোর করতে পারি না। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল আমার। যদি এরকমই হয় তাহলে আমার কাছে মনে হয় যে অশিক্ষিত মুখে থাকাটাই ভালো। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সন্ধ্যাবেলা কাঁঠালি বিচি ভাজতেছি। কাঁঠালি বিচি ভাজা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও একটু পরে ভাজা হয়, মানে সঙ্গে সঙ্গে ভাজা হয় না, দেখা গেলো যে সময় পাওয়া যায় না। তো কাঁঠালি বিচিগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আগেভাগে ভেজে খেয়ে ফেলি। ওই সিদ্ধ করে রেখে দিব, ওই ধৈর্য আর নেই, ওই সময়টুকু হয় না। তাছাড়া আমি দেখেছি কোনো কিছু সংরক্ষণ করে রাখলে না সেগুলো পরে আর খাওয়া হয় না, মনেই থাকে না, মানে খাওয়াই হয় না। আমি আজ পর্যন্ত যতটুকু সংরক্ষণ করেছি ওগুলো পরে আর খাওয়া হয়নি, একমাত্র শিঙি বিচি ছাড়া। তাও ওগুলো খাওয়া হয়েছে অনেক পরে। আজকে আমার মনটা একটু ভালো, মানে কেন ভালো তোমরা অনেকেই বুঝতে পারতেছো, যারা আমার ব্লগ দেখো তারা জানো। আজকে একটু খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার, প্রচণ্ড খারাপ রকম অভিজ্ঞতা হয়েছে। তোমাদের সাথে সামনে ব্লগগুলোতে শেয়ার করব। আমি আজকে ব্লগটাও করে রেখেছি, কিন্তু এতগুলো ভিডিও জমা পড়ে আছে, ওগুলো তো আগে দেওয়া লাগবে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, অন্তর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমাদের সাথে মনে সব কথা শেয়ার করি। আমার ইচ্ছে করে তোমার সাথে আমি অনেক কথা বলি, কিন্তু ভিডিও ছাড়া তো সে কথা বলা সম্ভব না। সেই ভিডিওটা তো রেডি থাকে না, সেটাকে রেডি করতে হয়। আর এই রেডি করতে গিয়েই আমার দেরি হয়ে যায়। আমার এত ঘুম পায়, তোমাদেরকে আমি কি বলবো আপুরা। আমি শত চেষ্টা করেও চাইলেও ভিডিও আগে আপলোড করতে পারতেছি না। মানে এমন না যে আমি খুব বেশি চাই তা কিন্তু না, আমার যে খুব বেশি ক্রেভিংস তা কিন্তু না। চতুর্থ প্রেগনেন্সিতে আমার ব্লগ ছাড়া প্রতি এত ক্রেভিংস ছিল, এত ক্রেভিং ছিল, সেই ক্রেভিংসটা এখন আর নাই। এখন যে ইচ্ছা করে না তা না, আবার যে খুব ইচ্ছা করে তাও না। মানে মনে করো যে ভিডিও না ছাড়লে খালি খালি লাগে, খারাপ লাগে। তখন মনে করো যে ভিডিও এডিটের কাজ, মানে ওইভাবে করে জোর দমে কাজ করি বা ভিডিও আপলোড করা হয়। বাট ভিডিওতে প্রতিদিনই ছাড়তে হবে বা সপ্তাহে 2-3 দিন পর ছাড়তে হবে, ওরকম কিন্তু মনে হয় না। মানে একটা গ্যাপ পড়ে গিয়েছে, বুঝছো। এইদিকে আবার বাচ্চাদেরকে পড়াতে হয়, প্রতিদিন বাচ্চাদের পড়াগুলো কমপ্লিট করাতে হয়, বিশেষ করে সারা পড়াগুলো পড়াতে হয়। আমি তো এবারে সারাকে নিয়ে খুব জোর কদমে ছুটতেছি, কারণ আমি চাই না আমার মেয়ের 1 বছর গ্যাপ যাক। আমি চাই ও ক্লাস 2তে উঠুক, পাস করুক, ভালো রেজাল্ট করুক। তো তার জন্য একটু কষ্ট করা লাগছে, বুঝছো আপুরা। কী করবো বলো, অনেক কষ্ট করে বাচ্চাদেরকে পড়াই, ঘরের কাজ করি। অনেক সময় জানো কী হয়, আমার বাচ্চারা নিজে যে সব পড়া পড়ে, পড়ে নিজে যে লেখে, মানে আমাকে লিখতে হয় না, বলে আম্মা আমি লিখি, আমি প্রশ্ন লিখি, আমি উত্তর লিখি। তো ওরা সেটাও করে, ওরা আগ্রহ দেখায়, সারা এখনও পড়ার জন্য অনেক আগ্রহ দেখায়। বাট আমি সেভাবে করে থেকে পড়াতে পারি না, অনেক সময় গ্যাপ যায়, অনেক সময় খারাপ লাগে। দেখা গেলো যে আমি ঘুমিয়ে পড়েছি, সায়রা মানে পড়তেছে, ওর মতো করে পড়তেছে, কী পড়তেছে ও নিজেও বুঝতেছে না, আবার সে পড়ার জন্য ট্রাই করতেছে। সায়রার আগ্রহ আগে থেকে অনেক বেড়েছে। আমি চাইলেও সায়রার পড়ার আগ্রহটাকে ইগনোর করতে পারি না। ও যেহেতু আগ্রহ করতেছে আমাকে ওকে পড়াতেই হবে, আর আমি সেটাই করতেছি। তো সব কিছু মিলিয়ে চ্যানেলে কাজ করে একটু কষ্টকর হয়ে যায়, তারপর আমি চেষ্টা করবো আপুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার চেষ্টাটা সফল হয়। আল্লাহর রহমতে শায়ের স্কুলে সবগুলো লেখা লিখানতে পারে, মানে আগের মতো আর লেখা লেখানো এরকম হয় না। মাশাল্লাহ, সে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, ধর্ম সব লেখাই লেখে। হ্যাঁ, অনেক সময় বাদ পড়ে যায় 2-1টা, তাও সেটা মনে করে যে শেষের দিকে ওগুলো বাদ পড়ে যায়। এমন না যে সে একদম লেখেই না বা একদম হিবিজিবি করে লেখে, এরকম না। মানে এখন শিডিউল আইনে আসছে আলহামদুলিল্লাহ। এইটা পরের দিনের ব্লগ। জায়ান ড্রাগন ফল খেতে চেয়েছিল। স্কুল থেকে আসার সময় জায়ান বলছে আম্মু এই ফলগুলোর নাম কি? আমি বললাম ড্রাগন ফল। বলতেছে এগুলো আমি খাবো। আসলে এই ড্রাগন ফলগুলো ওকে একবার খাওয়াইছিলাম নোয়াখালীতে। আমার মেজু বাছুর এনেছিল, তো মেজুর যা কেটে দিয়েছিল, তখন ওরা খেয়েছিল। তখন অবশ্য আমার কাছে অত বেশি ভালো লাগেনি, মানে আমার কাছে তখন ভালোই লাগেনি, একদমই বিরক্ত রেখেছে, স্বাদই লাগেনি। তো এই জন্য আমি আসলে এগুলো কিনি না বা কেনার জন্য বলি না। কিন্তু জায়ান এতবার বলাতে তো আমি ওর আব্বুকে বললাম যে এরকম জায়ান ড্রাগন ফল খেতে যাচ্ছে, ওকে কিনে দাও। আমি ভাবতেও পারিনি উনি জায়ানের জন্য ড্রাগন ফল নিয়ে আসবেন, কারণ উনি তো অসময় সব কিছু আনেন না। শত বললেও দেখা গেল সেগুলো আনেন না। তবে হ্যাঁ, জায়ান যদি বলে, আগ্রহ করে বলে, তাহলে সেগুলো নিয়ে নিয়ে আসেন। বা বাচ্চারা আগ্রহ করে বললে, বাবা বললে নিয়ে আসেন। আমি শত বললেও আনেন না।
উনি যেহেতু অফিসে যাননি, তো পরের দিন উনি ছেলেকে মিস করে গিয়েছিলেন। তখন উনি ছেলের জন্য ড্রাগন ফল কিনে এনেছিলেন আধা কেজি। তো আমার ছেলে তো অনেক খুশি, আমি কেটে দিলাম। তো দেখা গেলো যে খেতে ইচ্ছা না করলেও কাটার পরে না খেতে ভালোই লাগছিল। মানে মিষ্টি ছিল, খেতে খারাপ লাগছিল না। এমন না যে অনেক বেশি খাওয়া যাবে তা না, মানে মোটামুটি ভালোই খেয়েছিলাম। সবগুলোও খেলে সমস্যা হতো না, কিন্তু একটা ক্রেভিংস, একটা আগ্রহ, ওরকম ফিলিংস কাজ করেনি আর কি। বাবুর আব্বু বাসায় থাকলে কফি খায়, 2টা 5 টাকা দামের কফি কিনে নিয়ে আসে। তো ওই কফির সাথে পানির সাথে মিশিয়ে খায় আর কি, দুধ দেয় না। তো ওনার কফি খাওয়া দেখে আমারও কফি খেতে খুব ইচ্ছা করে, কফির গন্ধটা শুনে খেতে ইচ্ছা করে আর কি। এমনি কিন্তু কফি আমি অত খাই না, মনে বলতে গেলে আমি খাই না, আমি শুধুমাত্র লাল চা খাই, তাও অনেক কম। কিন্তু ওনার জন্য কফি বানাতে গিয়ে কফির গন্ধ পেয়ে খেতে ইচ্ছা করে, তাই বানাচ্ছি। কফি জিনিসটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে। মানে গরম গরম কফি খাবো, একটা ধোঁয়াশা ভাব থাকবে, একটু ঠান্ডা হলে বা একটু মানে একটু গরম ভাব থেকে রেখে তখন আর খেতে ইচ্ছা করে না। চা কিন্তু খাওয়া যায়, কিন্তু কফি জিনিসটা খাওয়া যায় না। কফি জিনিসটা খুব গরমভাবে খেতে হয়, নাহলে কফি জিনিসটা খাওয়ার একটা আলাদা মজা পাওয়া যায় না। তো বাচ্চাদের ঘরে আসলে সেটা করা যায় না। হটপটে ভরে খেলে সেটা হয়, বাট আসলে হটপটে ভরে খেতে ইচ্ছা করে না, কারণ যেহেতু একটা কাপে হয়ে যায়, তাই আর হটপটে ভরাও হয় না। আগে তো মনে করা যে চা বেশি হতো, তো একটা কাপে হতো না, তখন হটপটে ভরে নিতাম। কিন্তু এখন তো এই এক কাপই খাই, তো সেক্ষেত্রে হটপটে ভরা রাখা দরকার হয় না। আর কফি খেতে গেলে একটু ঠান্ডা ঠান্ডাই খাওয়া লাগে, মানে খুব বেশি গরম খেতে পারি না বাচ্চাদের জন্য। বাবার আব্বু ঘরে থাকলে চুরি করেই কফি খাওয়া লাগে। এই যেমন এখন পাকঘরে বসে কফি খাচ্ছি চুরি করে, ওনার সামনে কফি খেলে উনি আমার চেঁচিলি করতে, হ্যাঁ তুমি কফি পেলে কোথায়, তুমি কফি কেনা টাকা পয়সা কোথায়, তেন অনেক কথা, অনেক কাহিনি। আগে প্রথম প্রথম উনি কফি কিনে দিত আমাকে, এবং কফি মেডও কিনে দিত বিয়ের প্রথম 1-2 বছরের মধ্যে। তারপরে যখন দেখলো যে দাম বেড়ে গেছে, আগে তো দাম কম ছিল, দাম বেড়ে গেছে, আমিও খাচ্ছি অনেক, তো বেশি লাগে, তো এই কারণে উনি আর কফি কিনে দেয় না, কফি মেটও কিনে দেয় না। মাঝখান দিয়ে কফি মেট কেনা বন্ধ করে দিয়েছিল, কফি কিনে দিয়েছিল যেহেতু উনি কফি খায়। পরবর্তীতে সেটাও করেনি, আমি কষ্ট করে টাকা জমিয়ে কফি কিনেছি, কফি মেট কিনেছি, ওনাকে না জানিয়ে খাই আর কি। মাঝে মধ্যে না অনেক কিছু না জানিয়ে করতে ভালো লাগে, না জানিয়ে করতে, না জানিয়ে খেতে অনেক ভালো লাগে, একটা শান্তি পাওয়া যায়। সব কিছু জানিয়ে করতে গেলে না অনেক অশান্তি সৃষ্টি হয়, মানে শান্তি পাওয়া যায় না। আমি অনেক কিছুই করি যেগুলো অনেক জানেন না, কিন্তু এইগুলো খেতে কিন্তু আমি শান্তি পাই, আমার বাচ্চারাও শান্তি পায়, কোনো প্রকার অশান্তি হয় না। বাট এটা কিন্তু সামান্য, এটা কিন্তু খুব বড় কোনো কিছু না, বুঝতে পারছো যে এটা খুব বড় কিছু তা কিন্তু না। এই সামান্য জিনিসটা না উনি জানলে অশান্তির কারণ করে ফেলেন। কী যে একটা অবস্থা করেন জানো না আপুরা, হুলস্থুল কাণ্ড বাদ দিয়ে বসেন। আসলে যে যেমন তার সাথে সেরকম ব্যবহার করতে হয়, যে যেমন তার সাথে সেভাবে ট্রিট করতে হয়। সবার সাথে সমানভাবে ট্রিট করা যায় না, সবার সব কিছুর মর্ম বুঝে না, সবার সব কিছু মূল্য দেয় না। আপুরা লাইক কি করেছো, নাকি চুপটি করে বসে আমার কথাটা শুনতেছো? প্লিজ আপুরা লাইক করে দাও। আমার ভিডিওতে লাইক অনেক মানুষের ভিডিও দেখি কত লাইক, লাইক বাড়ে, কত বাড়ে, আর আমার লাইকই বাড়ে না, মানে 40টা 50টা বেশি তো যাই না। এরকম কেন আপুরা, তো কষ্ট করে ভিডিও করে তোমরা লাইক করো না, এটা কিন্তু ঠিক না। প্লিজ আপুরা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করতে অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুবই ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে। কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। রান্না করতেছি, বাবার আব্বু 2টা পেঁপে নিয়ে এসেছেন, তো পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। ডাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, না হলে খেতে ভালো লাগে না, পানসে লাগে। তো আমি প্রায় সব তরকারিতেই ডাল দিই, মনে করো পেঁপে তরকারি রান্না করলে, পটল তরকারি রান্না করলে, একমাত্র শাক ছাড়া, মানে শাক তরকারি রান্না করলে তখন আর ডাল দিই না। এমনি প্রায় সব প্রকার সবজিতেই ডাল দিই, 2-3টা ছাড়া আর কি, যেমন ধরো বেগুন, বরবটি, চিচিঙ্গা, এগুলোতে ডাল দিই না। ওগুলো আবার ডাল ছাড়া রান্না করলে খেতে ভালো লাগে, মজা লাগে, স্বাদ পাওয়া যায়। আপুরা, গত ব্লগের পরে তোমরা অনেকেই বলেছো আমাকে ডাক্তার দেখাতে, ইমিডিয়েট ডাক্তার দেখাতে। এই সমস্যা অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে, তো আমি সেটাই করেছিলাম, আমি আজকে ডাক্তার দেখিয়েছিলাম। তো সেটা পরবর্তী ব্লগে শেয়ার করব, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল আমার, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। আমরা মেয়েরা সব জায়গাতেই অবহেলিত, কোনো কিছু হলেই সবাই শুধু মেয়েদের দিকেই আঙুল তাক করে, ছেলেদের দিকে তাক করে না। সব কিছু যেন মেয়েদেরই দোষ, ছেলেদের কোনো দোষ নেই। একটা সংসারে বাচ্চা বেশি হলে সবাই শুধুমাত্র মেয়েদেরকেই দোষ দেয়, ছেলেদেরকে কেউ দোষ দেয় না, ছেলেদের দোষ কেউ দেখেই না। মানে আমার দিকে সবাই এমনভাবে তাক করে যে সব দোষ আমার, আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই। ইভেন সেও সবার কাছে এমনভাবে বলে যে সবাই আমাকেই বকে, আমাকেই ব্লেম করে, মানে তার যেটা দোষ আছে, তার যেটা ভুল আছে, সেটা সে কোনো জায়গায় স্বীকার করে না। আর যখন সে সেগুলো শেয়ার করে, শেয়ার করার পরে যখন তার বন্ধুবান্ধব আমাকে নিয়ে কিছু কটু কথা বলে, বা তার ফ্যামিলির কোনো লোক আমাকে নিয়ে কটু কথা বলে, তখন সে খুব মজা পায়, তখন সে সেটা খুব ভালোভাবে এনজয় করে। বাট আমার দিতে সে কখনোই ভাবে না,
কিন্তু এটা তো মিথ্যা, এটা সত্যি না। দোষ তো আমার একার না, দোষ তো তারও আছে। ইভেন দোষ তারই, আমার কোনো দোষ নেই। কিন্তু সেটা কে বুঝবে? সে যেভাবে বলে সবাই সেটাই বুঝে। আমাদের সমাজটাই না এরকম হয়ে গিয়েছে। বাচ্চার বিষয় হলে সবাই শুধু মেয়েদেরকেই দোষ দেয়, ছেলেদেরকে কেউ দোষ দেয় না। ছেলেদের দোষ কেউ দেখেই না। মেয়েরা বাচ্চা জন্ম দেবে এই কারণে মেয়েদের দোষ, ছেলেরা তো জন্ম দেয় না, তাই ওদের দোষ নেই। আজকে যদি এই কাজটা আমি করতাম তাহলে আমার পরে কত ঝড় আসতো, কত কিছু হতো। আমি ব্লগে তোমার সাথে কিছু কথা শেয়ার করি, সেগুলো ওনার সহ্য হয় না, সেগুলো ওনার ফ্যামিলির সহ্য হয় না। বাট আমি তো কোনো মিথ্যা কথা বলি না, আমি তো কোনো লজ্জার কথা বলি না। যেটা উনি করে সেটাই আমি বলি। কিন্তু যেটা আমি করিনি, যেটাতে আমার কোনো দোষ নেই, সেটা নিয়ে আমাকে ব্লেম করা হচ্ছে। এটা কি মানা যায় বলো? খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আমার দোষ, আমি কিন্তু ইমার্জেন্সি পিল খাইনি। আরে বাবা, ইমার্জেন্সি পিল খেলে আমার শরীরে সমস্যা হবে, আমার প্রবলেম হবে, তা তো কিছু হবে না। সে তো তার কাজ করে চলে গিয়েছে, বাট আমার যে কষ্টটা হয়, আমার যে সমস্যাটা হয়, এটা তো সে ফিল করে না, সে তো বুঝে না। আগে তো সে ডাক্তার দেখিয়েছিল, কিন্তু এখন তো সে সেটাও করবে না, সে সেটাও করে না। সে যদি আগেই ডাক্তার দেখাতো, সে যদি একটা স্থায়ী পদ্ধতি গ্রহণ করতো, আমি কি তারা না করতাম, তাহলে কি সমস্যা হতো? হতো না। তো সব কিছু আমার ঘাড়ে কেন চাপিয়ে দেওয়া হয়? আমি কি দোষ করছি? আমার তো কোনো ইনকাম নেই। সে তো আমাকে কোনো হাত খরচা টাকাও দেয় না। ঠিক আছে, যে না আমাকে টাকা সে দেয়, আমি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলাম না? সেটাও তো না। আমি আন্দাজে কোন ব্যবস্থা গ্রহণ করবো? আমি তো বাচ্চার মা, আমাকে তো বাচ্চা দিতেও দেখতে হয়, তাই না? সায়রা হওয়ার পরে ইবনে সিনার ডাক্তার কাছে গিয়েছিলাম জনবিরোধীকরণ পিল কোনটা খাবো সেটা জানার জন্য। তো উনি একটা পিলের নাম বলবো, কি রোজমেরি না কি। তো ওই পিলটার দাম হচ্ছে 400 টাকা দাম, বুঝছো? তখন তো ওরা টাকা ছিল, তারপর কিন্তু ওরা সেই পিলটা কিনে দেয়নি। এত টাকা দাম দিয়ে পিল কিনে দেবে প্রতি মাসে, এটা সে ওনার কাছে বেশি হয়ে গিয়েছিল। তো ওনাকে আমি অনেক বলেছিলাম যে পিলটা কিনে দাও, কিনে দাও, কিন্তু সে বলছেন না, পিল খাওয়া দরকার নেই, আদর করলেই চলবে, পিল খেলে শরীরে ক্ষতি হবে। তো উনি আর পিল কিনে দেননি। তো থার্ড সিজারের পরে উনি আমাকে ডাক্তার দেখাননি। ডাক্তার দেখালে উনি হয়তো বা আমাকে একটা ভালো একটা পিল বলে দিতেন, বা ডাক্তারকে বললে উনি হয়তো বা কম দামি পিল আমাকে সাজেস্ট করতেন, বা উনি সেটাও করলেন না। উনি ডাক্তার কাছে আমাকে নিয়ে যাননি, না থার্ড সিজারের সময়, না ফোর্থ সিজারের সময়। আমি অনেকবার বলেছিলাম, একসময় ভুলেও গিয়েছিলাম। সংসার এত চাপ, এত কাজকর্ম, এত কিছু কেমন মনে থাকে বলো? তাছাড়া আমি বললে যে উনি আমাকে নিয়ে যাবেন এমন তো আর না। সংসারে যেগুলো খুব বেশি প্রয়োজন, বাচ্চাদের পুষ্টিগুলো যেগুলো লাগবে, সেগুলো উনি আনেন না। আর এই পিল তো আরও পরের কথা। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন কেউ বলে যে শিক্ষিত মহিলা হয় এতগুলো বাচ্চা কীভাবে জন্ম দেয়, বা শিক্ষিত মহিলা হয় এতটা অবুঝ কীভাবে হয়। শিক্ষিত মহিলারা কি বাচ্চা নেয় না? শিক্ষিত মহিলাদের কি বাচ্চা হয় না, বা ওদের কি বাচ্চা নিতে ইচ্ছা করে না? এটা কেমন ধরনের কথা? তার মানে যারা অশিক্ষিত মূর্খ ওরাই বেশি করে বাচ্চা জমা দিবে, যারা শিক্ষিত ওরা বেশি বাচ্চা জমা দিবে না। যদি এরকমই হয় তাহলে আমার কাছে মনে হয় যে অশিক্ষিত মূর্খ থাকাটাই ভালো। কারণ যারা বাচ্চা বেশি জন্ম দিয়েছে বা যাদের বাচ্চা বেশি, ওদের আর কিছু না শান্তি আছে। একটা এক্সাম্পল বলি, আমরা কিন্তু 6/3 বোন। তো তার মানে বুঝো যে আমাদের ফ্যামিলিটা কত বড় ছিল। তো আগে কিন্তু আমাদের ঘরে অনেক সুখ ছিল, শান্তি ছিল। আমার মা কিন্তু ভাত খেতে পারতো না। দেখা গেলো যে পাতিলে ভাত নেই, তো আমার সবাইকে ভাত দিয়ে আমার খালি পাতিল নিয়ে বসে আছে, ভাত নেই। তো বাবা বলছে সবাই খাইছে? বলছে হ্যাঁ সবাই খাইছে। তুমি খাইছো? বলছে হ্যাঁ আমি খাইছি। আসলে মা তো খায়নি। তারপরে মা মানে সুখী ছিল, শান্তিতে ছিল, মা এত কষ্ট হয়নি। কিন্তু বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে যখন টাকা পয়সা ইনকাম করা শুরু করলো, যখন টাকা পয়সার মুখ দেখলো না, তখন আর এই শান্তিটুকু ছিল না, তখন এই শান্তিটুকু চলে গিয়েছিল। তখন শত পেলেও সেটাকে আর পাওয়া মনে হতো না, সেটাকে কম মনে হতো। তখন মনে হচ্ছিল টাকায় অনেক মূল। ভাইয়েরা এত টাকা পয়সা দেয়, তারপরও হয় না মায়ের। তারপর আরও চাই, আরও চাই, এই খরচ সেই খরচ, অনেক খরচ, অনেক খরচ, অনেক বেশি সমস্যা। আগে তো তাও ছিল না, কিন্তু তখন অনেক শান্তিতে ছিল, অনেক সুখ ছিল। কিন্তু এখন এত বেশি পেয়েও সুখ শান্তিটা হচ্ছে না। যদিও আমি সে সময়টা দেখিনি, শুনেছি মা বাবার মুখে। যতটুকু শুনেছি বা দেখেছি, ততটুকুতে এটুকু মনে হয়েছে যে টাকা পয়সা মানুষের জীবনে সুশান্তি আনে না, বরঞ্চ অশান্তিটাই বেশি আনে। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। ইদানিং এত ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, আসলে আমারই হচ্ছে না, মানে এত কথা বলা থাকে সেগুলো বলে শেষ করতে পারি না। যাই হোক, আগামীতে ব্লগটা বড় দেওয়ার চেষ্টা করব। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।